ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमो। पापोहं पापो कर्माहं प्रपात्मा पापो संभावण त्राहि मां पुंडरीकाक्षो सर्व पापो हरो हरि। कृष्णाय वासुदेवाय दैवकी नंदनाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। भगवान श्रीकृष्णের চরণ বন্দনার মধ্য দিয়ে আমাদের চলার পথ সুগম সুদৃঢ় ও মঙ্গলময় হোক। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। নমস্কার। সর্বপ্রথমে স্বর্ণময়ীর অপেরার প্রযোজক শিল্পী কর্মী ও পরিচালক মণ্ডলীর পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। শুধু দর্শক মণ্ডলী এবং আয়োজক মণ্ডলীর উদ্দেশ্যে আমাদের স্বনির্বন্ধ নিবেদন। বর্তমান করোনার মতো কঠিন ভাইরাসকে মাথায় নিয়ে আমরা রুজি রোজগারের প্রয়োজনে আপনাদের যাত্রা প্যান্ডেলে হাজির হয়েছি। আপনারা আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন যাত্রাপালা সুস্থ ও সুন্দরভাবে পরিবেশন করতে পারি। শুধু দর্শক মণ্ডলী ও আয়োজক মণ্ডলীদের উদ্দেশ্যে জানাই যাত্রাপালাখানি শেষ না করে দয়া করে চলে যাবেন না, তাতে আপনারা যাত্রার মূল কাহিনী থেকে বঞ্চিত হবেন। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, বিকল পুরুষ ঠাকুর লোকনাথ ও পরম প্রেমময় পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদপদ্মে প্রণতি জানিয়ে এবং আয়োজক মণ্ডলীকে যথাযোগ্য সম্মান জানিয়ে সকল দর্শক মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে ও শ্রদ্ধেয় নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষকে শ্রদ্ধা নিবেদন করে শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা। নিভল কেন সাঁঝের বাতি। তোমার পূজায় কি কোনো বিঘ্ন ঘটেছে? আমি কি কোনো ভুল করেছি? না,
ভুল তুমি করনি সুন্দরী, ভুল করেছে তোমার ওই স্বামী পুলিশ অফিসার বিক্রম সিংহ। কে কে আপনি? আমি হলাম কেলো কার্তিক, কেলো করা আমার বাতি। কি চাই? কেন এসেছেন এখানে? তোমার ওই সাজবাতির মতো তোমাদের জীবনের বাতিগুলো আমি নেভাতে এসেছি। কি বললেন? হ্যাঁ, তোমার ওই স্বামী আমাকে অ্যারেস্ট করে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। ভেবেছিল আমাকে প্রমোশনের হাতে তুলে দিয়ে নিজে প্রমোশন নিয়ে একদম কৃতিত্ব করবে, কিন্তু না, তার আগে তাকে আমি একেবারে উপরে পাঠিয়ে দেব। হুঁশিয়ার কেলো কার্তিক। একে পুলিশ অফিসার বিক্রম সিংহ। হ্যাঁ রে শয়তান, আমি জানতাম আইনের ফাঁক গলে তুই একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবি। আর এও জানতাম ওই জেল থেকে বেরিয়ে তুই প্রথম আমার বাসায় এসে অ্যাটাক করবি। তাই তো আমি তোর পিছু নিয়ে ছুটে এসেছি। তুমি ভুল করছো অফিসার। তোমাকে আমি এত রিকোয়েস্ট করলাম যে আমার কোটি টাকার মাল তুমি সিজ করেছো, তার 50% টাকা আমি তোমাকে দেব, মালটা তুমি ছেড়ে দাও, কিন্তু তুমি তা না করে আমাকে জেলে ঢুকিয়ে দিলে। এর জন্য তোমাকে বহুত পস্তাতে হবে অফিসার। নারী কেলো কার্তিক, আমি কখনোই পস্তাবো না, বরং তোর হাতে হাত মিলিয়ে আমি যদি আমার আদর্শকে বিক্রি করে দিতাম তাহলে হয়তো পস্তাতাম, কিন্তু আজ আমি তোর এমন হাল করব যা সারা জীবন তুই পস্তাবি। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তুমি আমাকে আবার জেলে ঢুকিয়ে দেবে তো আবার আমি জেল থেকে বেরিয়ে আসবো। সে সুযোগ আমি তোকে দেব না রে শয়তান কেলো কার্তিক। এই এনকাউন্টার স্পেশালিস্ট ইন্সপেক্টর বিক্রম সিংহ তার আগে তোকে এনকাউন্টারে খতম করে দেবে। তার আগে কাউন্টার অ্যাটাক করে তোমার একরত্তি মেয়েটাকে আমি মেরে ফেলবো অফিসার। হাতের পিস্তলটা দিয়ে দাও অফিসার, না হলে তোমার মেয়েটাকে আমি। ওর কোনো ক্ষতি তোমরা করো না। ওগো ওগো পিস্তল তুমি দিয়ে দাও। সাবাস সগরেত সাবাস, ঠিক সময় তুমি এসে না বললে এ শালা পুলিশ অফিসার এতক্ষণে আমাকে এনকাউন্টারে মেরে ফেলতো। এবার আমরা এনকাউন্টার করবো বস। আর এনকাউন্টারের প্রথম শিকার হবে এই শালা পুলিশ অফিসার আর এই সুন্দরী বউ আর এই বাচ্চা মেয়েটা। দোহাই তোমার, ওর কোনো ক্ষতি তোমরা করো না। আমার মামনিকে দাও। ওগো, এখনো তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? আমাদের বাঁচাতে তুমি ওদের প্রস্তাবে রাজি হয়ে যাও। ইম্পসিবল। আমার কাছে আমার জীবনের চেয়ে সত্য আর আদর্শের মূল্য অনেক অনেক বেশি, আর সেই সত্য আদর্শকে আমি কখনো এই দুর্নীতির খোলা বাজারে বিক্রি করতে পারবো না। তাহলে মরার জন্য প্রস্তুত হও অফিসার। আরে টুক করে মরে ফেললেন, এত বড় অপারেশনটা যে মুহূর্তে পুড়িয়ে গেল। আগে আমরা ভীষণ ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারবো, আর তার আগে ওর এই সুন্দরী বউটাকে ইউ রাস্কেল, আজ তোকে আমি। ওকে তোমরা মেরো না, ওকে তোমরা মেরো না। আরতি 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 পালিয়ে যাও, আরতি পালিয়ে যাও, মামনিকে নিয়ে দূরে, অনেক দূরে কোথাও পালিয়ে যাও। পালাতে আমি যাবো না, তোমাদের চোখের সামনে বাচ্চা মেয়েটাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। বাঁচাও! কে আছো? বাঁচাও! আরে দাঁড়িয়ে দেখছো কি? না, যাও যাও, ওকে রাস্তাকে ধরে নিয়ে যাচ্ছে ভাই যাচ্ছেন, আমি সেই মলটাকে ধরে আনতে চললাম। এত সহজে আমি তোকে জিততে দেব না রে শয়তান কেলো কার্তিক। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার স্ত্রী কন্যাকে আমি রক্ষা করবই করব। আমার চলার পথের কাঁটাটাকে আমি চিরতরে উপড়ে ফেললাম। আমি হলাম খেলো কার্তিক, খেলো করা আমার বাতে। আবার আমি খেলো করব, আর তার জন্য চাই এই পুলিশ অফিসারের সুন্দর স্ত্রী। পারলাম না বস, পারলাম না। সেই সালা মলটা নিজের ইজ্জত বেঁচেছে, বাচ্চা নিলে গঙ্গা জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। দেখি
পুলিশ অফিসার বিক্রম সিং। প্রমোশন নিয়ে স্বর্গের রাজ্যে পোস্টিং হয়ে চলে গেছে। সাবাস, বাস, সাবাস। এবার চলো বস, এই সালা মলটাকে আমরা নদীর জলে ফেলে দিয়া। তাই চলো। বিপিন বাবুর কারণ সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, হায় বিপিন বাবুর কারণ সুধা। বিধি তোমার আদালতে এবার কেমন রায়, বিধি তোমার আদালতে এবার কেমন রায়। দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়, দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। ও বাবু বোকা সাজা পায়, ও দাদু বোকা সাজা পায়। কাট এই আমরা হলাম পাপি তাপি, আর এরা সবাই সাধু। শালা এই পেটে মাল না পড়লে না আমার আবার পায়খানা হয় না। তাই তো ভোরবেলায় এই মদের বোতলটা সঙ্গে করে নিয়ে এই গঙ্গার চরে বসে ভালো করে একটা পায়খানা। এখানে একটা বাচ্চার কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে, কিন্তু এই ভোরবেলায় এই গঙ্গার জলে বাচ্চা এলো কোথা থেকে? বাচ্চার সাথে সাথে একটা মেয়ে মানুষও পড়ে আছে দেখছি। বলি কার বাড়ির বউ গো তুমি? হ্যাঁ বলি তুমি কার বাড়ির বউ? মেয়েটা তো বেঁচে আছে মনে হচ্ছে। বলি কোথা থেকে এসেছো, কে তুমি? আমি আমি পুলিশ অফিসার বিক্রম সিং এর স্ত্রী। পুলিশ অফিসার বিক্রম সিংহের স্ত্রী? হ্যাঁ, আর এ আমার একমাত্র মেয়ে। একদল গুন্ডা আমাদের মারতে চেয়েছিল। আমার স্বামীকে হয়তো ওরা মেরেই ফেলেছে। আমার মেয়েটাকে আপনি বাঁচান দাদা, আমার মেয়েটাকে আপনি বাঁচান, আমার মেয়েটাকে। মরে গেল নাকি? ঠিক ধরেছি, মরে গেছে। কিন্তু সেই সঙ্গে বলে গেল আমার মেয়েটিকে বাঁচান। না 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 না, ওইসব ঝামেলা ঘাড়ে নিয়ে আমার কাজ নেই। তার চেয়ে আমি এখান থেকে পালাই। মেয়েটা তো সারাক্ষণ কেঁদেই চলেছে। কিন্তু এই গঙ্গার জলে ফেলে দিয়ে গেলে যদি শিয়াল টিয়াল খেয়ে ফেলে, তার চেয়ে আমি বরং মেয়েটাকে সঙ্গে করে নিয়েই যাই। এত কাঁদছিস কেন? তোর বড্ড খিদে পেয়েছে তাই না রে? কিন্তু তোকে কি খাওয়াই বল দেখি, কি খাওয়াই? মনে পড়েছে, আপাতত এই মদটুকু খেয়ে গলাটাকে ভিজিয়ে নে। আজ থেকে তুই আমার মেয়ে। আর ওই গঙ্গার চর থেকে যখন তোকে কুড়িয়ে পেয়েছি, তোর নাম রাখলাম গঙ্গা। গঙ্গা গঙ্গা তুমি ও গঙ্গা, তুমি ও গঙ্গা, বলছো কেন?
যায় 25টি বছর। দীর্ঘ 25 বছর পর রাস্তার মাঝে অসভ্যতামি করতে তোমার লজ্জা করছে না? জ্ঞান বাবু বিনি পয়সায় জ্ঞান দিতে হাজির হয়ে গেছে। অসভ্যতা না তো কি? এভাবে প্রকাশ্য রাস্তার মাঝে তুমি ডেকে ডেকে মদ বিক্রি করতে পারো না। এতে যুব সমাজ ওই অধঃপতনের পথে পা বাড়াবে। তাতে আমার কি? আমার তো মাল বিক্রি বাড়বে। সালা, আগুন দেখে যদি কোনো পতঙ্গ উড়ে এসে সেই আগুনে পুড়ে মরে তাহলে আগুনের কি দোষ বলো? তাই বলে ওই নেশার বিষে তুমি সমাজটাকে পঙ্গু করে দিতে পারো না। কারণ ওই বিষ মানুষের বিবেক মনুষ্যত্বকে মেরে ফেলে, আর ওই বিষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পচন ধরিয়ে দিয়েছে বলেই সমাজের বুকে আজ এত খুন, রাহাজানি, ধর্ষণ। মদ খাওয়া মানুষগুলোকে এমন ভাবে খারাপ চোখে দেখো না গো বাবু। মদ খাওয়া মানুষগুলোর মনগুলো হয় একেবারে জলের মতো সরল, আর তোমাদের মতো দুধ খেয়ে বড় হওয়া মানুষগুলো হয় ভীতু আর দুর্বল। তবুও মদ খেয়ে মাতাল হয়ে যাওয়া মানুষগুলোর চাইতে দুধ খেয়ে দুর্বল হয়ে যাওয়া মানুষগুলোর কদর আর সম্মান অনেক বেশি। তুমি যদি মদ না বেচে দুধ বেচতে তাহলে তোমার অনেক সম্মান থাকতো। সম্মান না হাতি। সালা, দুধে এক ফোঁটা জল না মেশালো ওই খদ্দেররা বলে দুধে জল মিশিয়েছে, আর মদে তুমি যত খুশি জল মেশাও কেউ কিচ্ছুটি বলবে না। তাও যদি এই গঙ্গার হাতের তৈরি মাল হয় তাহলে তার কথাই নেই। গঙ্গার হাতের তৈরি মাল? আরে বাবা, এক চুমুক দিলে সালা মেজাজটা একেবারে চঙা হয়ে যাবে, আর দু চুমুক দিলে সালা নিজেকে রাজা মহারাজা মনে হবে। খাবে নাকি বাবু দু চুমুক? তোমার সাহস হয় কি করে আমাকে খারাপ পথে টেনে নামাবে? যে সাহসে তুমি আমাকে ভালো পথে আনতে চাইছো? চাইছি তোমাকে আমি নোংরা পথ থেকে ভালো পথে ফেরাতে চাইছি। আচ্ছা গঙ্গা, তোমার কি ইচ্ছে করে না লেখাপড়া শিখে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে? স্বামী সন্তানকে নিয়ে একটা সুন্দর সংসার করার স্বপ্নকে তুমি দেখতে পারো না গঙ্গা? চুপ করো বাবা, চুপ করো। যে অনিশ্চয়তার সাগরে জীবনের ভেলা ভাসিয়েছে তার সংসার গড়ার স্বপ্ন দেখা সাজে না গো বাবু, সাজে না। কি বললে? জন্মের পরে মাটাকে খেয়েছি, সেই জন্য বাপটা আমায় একটু ভালোবাসে না। পেট ভর্তি খাবার তো দূরের কথা, কোনোদিন একটা ভালো পোশাকও কিনে দেয়নি। ওই পেট ভর্তি খাবারের আশায় ওই গ্রামের স্কুলে ভর্তি করে দিল গঙ্গা। কিন্তু বাপটা বেশ
বেশি দিন স্কুলে যেতে দেয়নি। স্কুল থেকে ছাড়িয়ে এনে ওই নিজেশ্বরী খানায় মাল বেচতে বসিয়ে দিল। সেদিন আমি আমার ওই হারামের বাপটার পায়ে ধরে খুব কেঁদেছিলাম গো বাবু। বলেছিলাম আমি লেখাপড়া শিখতে চাই বাবা, লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু আমার পাষাণ বাপটার বুকটা এতটুকু গলেনি, বরং কি লাথি মেরে আমার সব স্বপ্নগুলোকে ভেঙে খান খান করে দিল গো বাবু, ভেঙে খান খান। গঙ্গা, তোমায় এত কথা বলছি কেন? তুমি আমার কোথাকার কুটুম গো? বলে কে তুমি? আমি একটা এনজিওর সদস্য। স্কুল ছুট ছেলে মেয়েদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে একটা নতুন জীবনের পথ দেখানোটাই আমাদের প্রধানতম উদ্দেশ্য। তুমি চাইলেও এই অন্ধকারময় জীবন থেকে তোমাকে একটা আলোর জীবনে পৌঁছে দেব আমরা। তুমি আমার সাথে যাবে গঙ্গা? লেয়াপত, তুমি আবার আমার মেয়েকে ভুলিয়ে ভুলিয়ে কোথায় নিয়ে যাবার মতলব করছো শুনি? বলি কোথাও নিয়ে গিয়ে ওকে আবার বিক্রি করে দেবে না তো? না বাবা, ওই বাবুটা তেমন নয়। আমার মন বলছে বাবুটা খুব ভালো লোক আছে। হ্যাঁ, ওই খারাপ লোকগুলো কিন্তু দেখতে ভালো লোকের চেয়েও ভালো রে মা। যখনই দেখবি কেউ তোর যেচে উপকার করতে এসেছে, আর তখনই জানবি সে তোর বড় ক্ষতি করতে এসেছে। বাবা, হয় তুমি তো নিজের মেয়ের সবচাইতে বড় ক্ষতি করে বসে রয়েছো। কি আমি আমার মেয়ের ক্ষতি করে বসে আছি? করেছো। কোনোদিন কি কোনো বাবাকে দেখেছো তার মেয়েকে স্কুলে না পাঠিয়ে শুঁড়িখানার দোকানদার বানাতে? কোনোদিন কি কোনো বাবাকে দেখেছো তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার পরিবর্তে মদের বোতল হাতে তুলে দিতে? এ বাবু, একদম আমায় কিছু বলবে না বলে দিচ্ছি। আমি কেন ওর হাতে মদের বোতল তুলতে যাবো? ও তো নিজেই মদের বোতল হাতে তুলে নিল। ও নিজেই মদের বোতল হাতে তুলে নিয়েছে? সে মজার গল্প আছে গো বাবু। আমার বাপটা দিন রাত মালকে বুধ হয়ে পড়ে থাকতো। কত বারণ করেছি, কিছুতেই শুনি না। তারপর একদিন কঠিন দিব্যি দিয়ে বললাম, আজ থেকে তুমি যদি আর মদ খেয়েছো তাহলে তোমাকে আমি বাবা বলে ডাকবো না, তোমাকে আমি মেশো বলে ডাকবো। এসো, শুনলে, আমার মেয়ে আমাকে মেসো বলে ডাকবে। আচ্ছা, এইসব কথা কি সহ্য হয় বাবু? তাই আমি বড্ড ঘাবড়ে গিয়ে ওকে একদিন বললাম, ঠিক আছে আমায় মাত্র 1 মাস সময় দে, আমি কিন্তু মদ খাবার ছেড়ে দেবো। তবে হ্যাঁ, একটা শর্তে, ওই 1 মাস কিন্তু ওকেও আমার সঙ্গে বসে মদ খেতে হবে। বাবাকে মদ ছাড়ানোর জন্য আমি সেই শর্তে রাজি হয়ে গেলাম। কিন্তু 1 মাস পরে ওকে যখন আমি জিজ্ঞাসা করলাম, এবার চল দুজন মদ খাবার ছেড়ে দেবো চল, তখন ও আমায় কি বললো জানো? তুমি মদ ছাড়লেও ছাড়তে পারো, কিন্তু আমি মদ ছাড়বো না। ছি গঙ্গা, ছি। তোমরাই না আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা না সুস্থ সুন্দর সমাজ গড়ার ভবিষ্যৎ কারিগর। তোমরা নিজেরাই যদি নিজেদেরকে বিকৃত সুখের নেশায় অধঃপতনের অন্ধকারে ফেলে রাখো, তাহলে সমাজটাই যে একদিন অধঃপতনের অন্ধকারে তলিয়ে যাবে গঙ্গা, বাবু এখনো সময় আছে গঙ্গা। এই অশিক্ষার অন্ধ গলি ছেড়ে তুমি প্রকৃত শিক্ষার উজ্জ্বল রাজপথে উঠে এসো। শিক্ষার উজ্জ্বল রাজপথ? শিক্ষার উজ্জ্বল রাজপথ? হ্যাঁ, বর্তমান সরকার তোমাদের শিক্ষার জন্য কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী কত সব নতুন নতুন প্রকল্প শুরু করে দিয়েছে। কারণ শিক্ষাই একমাত্র পারে চেতনাকে জাগিয়ে তুলতে, আর শিক্ষাই একমাত্র পারে জীবনকে চরম উন্নতির শিখরে তুলে দিতে। তাই আমি তোমাকে আবার সুপথে ফিরে আসবার আহ্বান জানিয়ে বলছি, এই অন্ধকারময় জীবন ছেড়ে তুমি আলোর জীবনে ফিরে এসো গঙ্গা, আলোর জীবনে ফিরে এসো। বাবু শিক্ষার নিকুচি করেছে। দেশে বেশি শিক্ষিত হলে বেকার আর বেরোজগারের লোক বাড়বে, আর বেরোজগারের লোক যদি বেড়ে যায় তাহলে আমার শুড়িখানা চলবে কি করে? বলে শয়তানি
নিবে। তোকে না বলেছিলাম রোজ অন্তত 3টি করে নয়া মাতাল বানাবি? তো আজ কটা বানিয়েছি শুনি? আরে দূর, ওই বাবুটাকে মুরগা বানাতে গিয়ে সালা আমি নিজেই মুরগি বনে গেলাম। বাবা, ওই বাবুটা ওই কন্যাশ্রী, শিক্ষাশ্রী আরো কি কি সব শ্রী শ্রী বলে গেল না? তুমি ওসব জানো? আরে জানি তো, যেসব মেয়েরা ওই বড় স্কুলে পড়ে তাদেরকে সরকার দেয় 1000 টাকা, আর যারা কলেজে পড়ে তাদেরকে সরকার 35,000 টাকা দেয়। 35,000 টাকা? বাবা, বাবা গো, আমি কলেজে পড়বো বাবা, আমি কলেজে পড়বো। আরে দূর বোকাকে, আগে স্কুলে পড়তে হয় তারপরে তো কলেজ। নিকুচি করেছে তোমার স্কুলে, মাত্র 1000 টাকার জন্য আমার স্কুলে পড়তে বই গেছে। আমি একেবারে কলেজে পড়বো। বলিস কি রে, প্রাইমারি হাই স্কুল ডিগিয়ে একেবারে কলেজ? তারপর ওই কন্যাশ্রী পুরো টাকাটা পেলে আমাদের শুরিখানার ব্যবসাটা বাড়াবো, আর সেই সঙ্গে ওই কলেজের সব ছেলেদের না আমার খদ্দের বানাবো বাবা, আমার খদ্দের বানাবো। গঙ্গা মাল পিও গো বাবু মশাই, মাল পিও গো বাবু মশাই, খাঁটি বাংলা মাল খাও পিও মজ করো, হয়ো না বেশামাল, হয়ো না বেশামাল, হয়ো না পসিবল। মদ আর মাদকের বিষে আসক্ত হয়ে আজকের যুব সমাজকে আমি তিল তিল করে ধ্বংসের পথে এগিয়ে যেতে দেব না। একদল সুবিধাভোগী মানুষ তাদের নিজেদের স্বার্থে আজকের যুব সমাজকে কাজে লাগাতে তাদেরকে নেশা আচ্ছন্ন করে চলেছে। আমি কিন্তু তা হতে দেব না। ওই সব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমার কলম আরো দুর্বার গতিতে এগিয়ে চলবে। আমি আমার লেখনীর মাধ্যমে ওই সব চোরা কারবারিদের অসামাজিক কার্যকলাপ সমাজের বুকে ছড়িয়ে দিয়ে বলবো, এই যে বর্দা, আচ্ছা এ তুমি কি করেছো? আবার তুমি অন্ধকার জগতের মানুষগুলোর গোপন কারবার ফাঁস করা শুরু করেছো? আচ্ছা সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনাটাকে এরই মধ্যে তুমি ভুলে গেলে? ভুলিনি সৈকত, ভুলিনি। কলকাতার এক কুখ্যাত স্মাগলারের কীর্তিকলাপ আমার জনজাগরণ পত্রিকায় তুলে ধরেছিলাম বলে সে সুপারি কিলার লাগিয়ে আমাকে খুন করতে চাই। এরপরও ওদের বিরুদ্ধে কলম ধরতে তোমার ভয় হয় না? না, বরং লজ্জা হয়। যারা আমার মতো নিষ্ঠাবান সাংবাদিকদের কালের কণ্ঠটাকে যে স্তব্ধ করে দিতে চাইছিল, তারা আজ সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ আইন প্রশাসন কোনো স্টেপই নিচ্ছে না। তার চেয়ে দুঃখের বিষয় হলো আমার ভাই একজন নিজে পুলিশ অফিসার হয়ে সেই সব দুষ্কৃতিকারীকে ধরার কোনো চেষ্টাই করছে না। না বর্দা, না তুমি বিশ্বাস করো বর্দা, তুমি বিশ্বাস করো, সেই ক্রিমিনালটাই খোঁজার আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আইন রক্ষকের কর্তব্যের অভিধানে যদি কিন্তু শব্দগুলো মানে না সৈকত। জানি বর্দা, জানি, তবু আমি তোমায় কথা দিচ্ছি তোমার উপর আর কোনো অ্যাটাক হতে আমি দেব না। আমার সুরক্ষার কথা না ভাবলেও চলবে, কিন্তু যারা এই সমাজের বুকে দুর্নীতির বিষ ছড়িয়ে দিয়ে এই সুস্থ সমাজটিকে কলুষিত করার চেষ্টা করছে, তাদেরকে শাস্তি দিয়ে এই সমাজটিকে রক্ষা করার চেষ্টা কর। আর তা যদি না পারে, খুলে ফেলাবে আইনের উর্দি। যে আইনের মান রাখতে পারে না তার গায়ে উর্দি মানায় না সৈকত। না বর্দা, না তুমি আমাকে এই উর্দিটা খুলে ফেলতে বলো না। এই উর্দি ছুঁয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, এই উর্দির মান আমি রাখবোই রাখবো। এই সমাজের শত্রু ওইসব ক্রিমিনালদের আমি এমন শাস্তি দেব যা দেখে এই সমাজের বাকি ক্রিমিনালগুলো আতঙ্কে শিউরে উঠবে। তবে জান সৈকত, আমার আজকের ওই জনজাগরণ পত্রিকায় কুখ্যাত স্মাগলারের যে প্রতিবেদন আমি তুলে ধরেছি, সেই প্রতিবেদনকে হাতিয়ার করে ওই শয়তানটার বিরুদ্ধে আইন স্টেপ নেই। না, তোমাকে সৈকতকে ঘরের খেয়ে বনের মোস্তাড়ানোর মন্ত্রণা দিতে হবে না। নিজের তো ভালো কিছু করার মুরদ নেই, বাইরের একটার পর একটা ঝামেলা বাঁধিয়ে পুলিশ ভাইকে সেই ঝামেলার মাঝে ঠেলে দিয়ে মজা দেখতে চাইছো? লজ্জা বলতে কিছু আছে তোমার? আহ বৌদি, কাকে কি বলছো তুমি? খবরদার সৈকত, ওর এই গাল ভরা নীতি কথায় আর আদর্শ আদিক্ষেতায় একদম ভুলো না, তাহলে দেখবে আমার মতো একদিন তোমারও জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে এ কথা তো আগে শুনিনি। কি করে জানবে? সারাদিন যদি কাগজ কলম নিয়ে লেখার টেবিলে মুখ গুজে পড়ে থাকো আর সাংবাদিকতার বাহানায় হিল্লি দিল্লি ঘুরে
গ্রামে বাড়িতে যাকে বন্দি করে ফেলে রেখেছো তারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। স্ত্রীদের চাহিদা মেটানোর ক্ষমতা কোনো কারই স্বামীদের ছিল না, আর আজও নেই। ওদের চাহিদা যত মেটানো হবে ততই চাহিদার অঙ্কটা আরো বেড়ে যাবে। কি বললা? তা জীবনের এই মধ্যাহ্নকালে পৌঁছে হঠাৎ করে তোমার কোন চাহিদার কথা মনে পড়লো শর্মিলা? তুমি বুঝতে পারছো না বর্দা? বৌদি হয়তো তোমার সাথে ওই একটু হিল্লি দিল্লি ঘুরে বেড়াতে চায়। না সৈকত, আমার সমস্ত চাওয়া পাওয়াগুলো অনেক দিন আগে মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরে শেষ হয়ে গেছে। আমি একদিন চাইতাম আমার একটা বাধ্য স্বামী হোক, যাকে নাকে দড়ি দিয়ে নিজের মতো করে ওঠবোস করাতে পারবে, তাই না? আমার একটা সুন্দর ফুটফুটে সন্তান হোক, যে আমাকে সারাক্ষণ মা মা বলে ডাকবে। তোমার স্বপ্নগুলো মরে শেষ হয়ে গেল, ঈশ্বর তোমার কোনো সন্তান না দিয়ে তোমার অনাগত সন্তানকে বাঁচিয়ে দিয়েছে শর্মিলা। তার মানে আর তোমার গর্ভ এই সন্তান জন্ম নিলে মাতৃস্নেহের অমৃত সুধা সে কোনোদিনও পেত না। আর পাবে কি করে? তোমার অন্তত স্নেহ মায়া মমতা বলে কিছু নেই, আছে শুধু হিংসা বিদ্বেষ আর কপটতা। কি বললা? তোমার ওই উগ্র আধুনিকার নায়িকার সাজ দেখে সে হয়তো তোমাকে মা বলে ডাকতে লজ্জা পেত। তোমার কিন্তু এইভাবে বলা ঠিক হচ্ছে না বর্দা। বৌদিটা নিয়ে একটু সাজগোজ করতে ভালোবাসছে, তাই বলে বৌদিকে তুমি... আচ্ছা বর্দা, বৌদি তো আগে সাজতো না। তুই ঠিক বলিস সৈকত। আরে যেদিন থেকে তোর বৌদি টিভি সিরিয়াল দেখতে শুরু করেছে সেই দিন থেকে উগ্র আধুনিকা সাজতে শুরু করেছে। তোমাকে সিরিয়ালের খোঁটা দিতে হবে না, সিরিয়ালে কত কি শেখার আছে জানো? হ্যাঁ জানি তো, কিভাবে কুটকাচালি করে সংসার ভাঙতে হয়, কিভাবে ডিভোর্সের পর ডিভোর্স দিয়ে একের পর এক স্বামী পাল্টানো যায়। সর্বনাশ! বৌদি যদি সিরিয়ালের ওই ডিভোর্সের ব্যাপারটাকে ফলো করে তাহলে কিন্তু বর্দা তোমার কপালে অনেক দুঃখ আছে। দুঃখ নয় রে সৈকত, দুঃখ নয়। এই রাহু কেতু শনির হাত থেকে মুক্ত হয়ে আমি গঙ্গা স্নান করে মহাশান্তি লাভ করবো। মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। আজ পর্যন্ত তুমি যে আমার প্রতি কোনো কর্তব্য পালন করনি সেটা ভগবানও জানে, কিন্তু আমার মা বাবা মোরা একমাত্র বোনটাকে দায়িত্ব নিয়ে এনে এই সংসারে আশ্রয় দিয়েছো, তার প্রতি আজ পর্যন্ত তুমি কি কোনো দায়িত্ব পালন করেছো? নাকি সে আজীবনে সংসারে একটা বোঝা হয়ে বেঁচে থাকবে? না রে দিদি, যেদিন তোদের এই সংসারে আমাকে বোঝা বলে মনে করবে সেদিন তোদের এই সংসার ছেড়ে আমি বহু দূরে চলে যাব, বহু দূরে। কি করে যাবে স্বপ্না? তোমাকে এই সংসারে বেঁধে রাখার জন্য আমি যে শেকল বানিয়ে ফেলেছি, আর সেই শেকল শুধু তোমার পায়ে পড়ানোর অপেক্ষায়। কি আজে বাজে কথা বলছো তুমি? ও কি কোনো জন্তু জানোয়ার নাকি ওকে তুমি শিকল দিয়ে বেঁধে রাখবে? জন্তু জানোয়ারকে যে শেকল দিয়ে বাঁধা হয় এটা সে শেকল নয় শর্মিলা, এটা হচ্ছে সম্পর্কের শেকল। আর সেই শেকল দিয়ে তোমার বোন স্বপ্নাকে আমি আমার সংসারে আমার ভাতৃবধূ করে বেঁধে রাখতে চাই, আমার ভাতৃবধূ করে। জামাইবাবু, এতদিন পরে মানুষটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এতদিন আমি মনে মনে যেটাই চেয়ে এসেছি সেটাইও বলে দিয়েছে। এতদিন মনে মনে তুই কি চাইতিস রে দিদি? আমি চাইতাম তুই এই সংসারে সৈকতের বউ হয়ে যা। দিদি, তুমি কি বলছো? আমি স্বপ্নাকে... কেন ভাই, আমার বোনটাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? আপত্তি? আরে আপত্তি নয় বৌদি, আপত্তি নয়। আজ আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি তো অনেকদিন আগে থেকে মনে মনে স্বপ্নাকে ভালোবাসতে শুরু করেছি, না মানে কাউকে জানাতে সাহস পাইনি। মানে বর্দা যদি আপত্তি করতো... বর্দার কথাই বেশি আমন দিও না সৈকত, তাহলে জীবনে তুমি কোনোদিন উন্নতি করতে পারতে হবে না। হ্যাঁ ভালো কথা। আর যখন তোমার মনের খবরটা জানাজানি হয়ে গেল তখন তোমার মনের মানুষের সাথে মন দেওয়া নামার ব্যাপারটা বেশ ভালো করে সেরে নিও। বেশ ভালো করে। তুমি একেবারে ঠিক বলেছো বৌদি, একেবারে ঠিক বলেছো। আমি কি শুনলাম? সৈকত আমাকে ভালোবাসে, কিন্তু আমি যে সমুদ্রদাকে ভালোবাসি। কি ভাবছো স্বপ্না? না মানে লজ্জার কিছু স্বপ্না। আরে আমার দাদা আর বৌদি যখন আমাদের এই ভালোবাসার ব্যাপারটাকে স্বীকৃতি দিতে রাজি আছে তখন তো সংকোচ কিসের? এসো না, আমরা দুজনে মিলে মেতে উঠি মন জানাজানির এক মধুর খেলায়। না না, তুমি ভুল করছো সৈকতদা। ভুল? আমি ভুল করছি? তবে কি তুমি আমায়... না না, আমি বলছিলাম আগে আমাদের সম্পর্ক স্থায়ী হোক, তারপর না হয়। ও এই কথা? আরে তুমি একদম চিন্তা করো না। আমার দাদা বৌদি যখন কথা দিয়েছে তখন আমাদের সম্পর্কটা স্থায়ী হবেই। ও বাই দ্য বাই, আমি এখন অফিসে চললাম।
ফিরে এসে কিন্তু তোমার কোনো বারণ শুনবো না। আমার বিয়ের আগে আমার এই হবু বউয়ের সাথে প্রেম করে না, সেই প্রেমটাকে একেবারে জমিয়ে নেব, জমিয়ে। হে ভগবান, এখন আমি কি করি? সৈকত আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। ওকে আমি কেমন করে বোঝাই যে আমি ওকে নয়, আমি সমুদ্রদাকে ভালোবাসি। ভালোবাসি কথাটা তোমাকে আর মুখ ফুটে বলতে হবে না স্বপ্না, কারণ তোমার চোখের সলজ্জ চাউনি, মিষ্টি মুখের মধুর হাসি আর তোমার হৃদয়ের গভীর অনুভূতিটি জানিয়ে দেয় তোমার ভালোবাসার গভীরতা। কিন্তু সেই ভালোবাসা যদি কোনোদিন তোমার জীবন থেকে হারিয়ে যায়? কোনোদিনও হারাবে না স্বপ্না, কারণ দাদা আমাদের সম্পর্কটা জানে, তাই তো দাদা তোমার সাথে আমার বিয়ে দিতে চায়। সত্যি সত্যি বলছো সমুদ্রদা? জামাইবাবু তোমার সঙ্গে আমার বিয়ে দিতে চায়, কিন্তু কিন্তু আমার দিদি যে চায়। কি চায় বৌদি? না মানে কি হলো স্বপ্না, তুমি চুপ করে গেলে কেন? তোমার দিদি বোধহয় আমার মতো একটা বেকার বাউন্ডুলে ছেলের সাথে তার একমাত্র বোনের বিয়েটাকে মেনে নিতে পারছে না, তাই না স্বপ্না? না মানে এর জন্য তুমি একদম ভেবো না স্বপ্না, কারণ তোমার দিদি যদি আমার চাইতে ভালো অর্থবান সুপাত্রের হাতে তোমার বিয়ে দিতে চায়, আমি তাতে কোনো বাধা দেব না, কারণ আমার ভালোবাসা যদি অন্য কারোর বাসায় সুখে শান্তিতে থাকতে পারে, তার সেই শান্তি দেখে, সেই সুখ দেখে আমি খুব সুখী হব স্বপ্না, খুব সুখী হব। এই মশাই, শুধু নিজের সুখের কথা ভাবলে হবে? আমার সুখের কথা তুমি ভাববে না? তা মশাই, কবে তুমি আমি বিয়ে করবে? না, আর কিছুদিন অপেক্ষা করো স্বপ্না, আমার দাদা বলিয়ে দিয়েছেন আমরা একটা স্থায়ী ইনকামের পাকাপাকি বন্দোবস্ত না হওয়া পর্যন্ত এই বিয়ে স্থগিত থাকবে। সমুদ্রদা, এদিকে আমার এনজিও সংস্থা আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করেছি, আর আমিও একটা চাকরির জন্য বেশ কয়েকটা জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি, আশা করি একটা চাকরি আমি নিশ্চয়ই পাবো। ঠিক ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না স্বপ্না? তোমার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করতে পারি সমুদ্রদা, কারণ এই হৃদয়ে তোমাকে ছাড়া আমি যে কাউকে জায়গা দিতে পারবো না সমুদ্রদা, কাউকে না। স্বপ্না, আমারও তো বিয়ে হয়ে যাবে, তখন দেখবি আমার দাদা বলেছে খুব শীঘ্রই আমার বিয়ে দিয়ে দেবে। আমার বল হবে একেবারে রাজপুত্র মতো দেখতে, তার মাথায় তোরা তোপর থাকবে, গায়ে লাদাল পোতাক, এ তোরা গলায় তোলে সুন্দরী, সুন্দরী কোথায় রে তোমার? কোথায় তুই? এখানে শীঘ্রই ঘরে শোভা লোকগুলো নিবিয়ে দিয়ে চল, আমরা ভেতরের ঘরে আশ্রয় নেই। দাদা, তুই যা বলে দিলি আমার জন্য রাজপুত্র নিয়ে আসবি। রাজপুত্র নয় রে বোন, রাজপুত্র নয়, একজন অদৃশ্য দানব আমাদের দিকে ছুটে আসছে, যে কোনো সময় আমাদের চরম ক্ষতি করে ফেলতে পারে। দাদা তো কথা শুনে আমাদের ভয় করতে। হয়তো আমারও করছে রে বোন, একদল গুন্ডা সব সময় আমাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে, যে কোনো সময় গুলি করে আমাকে খুন করে ফেলতে পারে। আমি আমার নিজের জন্য ভাবছি না, আমি শুধু ভাবছি আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোকে কে দেখবে? তুই যে নিজের কাজটুকু নিজে ভালো করে করতে পারিস না, এই বয়সে তুই শিশুর মতো সহজ সরল বোকা শোকা রয়ে গেছিস। তুই তো আগে এমন ছিলিস না রে বোন, ছোটবেলায় কত কষ্ট হবে সুন্দর করে কথা বলতিস। 5 বছর বয়সে তোর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মাথায় তোর প্রচন্ড আঘাত লাগে, আর সেই আঘাতে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেও তুই কেমন বোকা শোকা হাবা গোবা হয়ে গেলি। এত কি বলতি? তোর কি তো ভয় দেবে মানে? আমি যদি হঠাৎ করে মরে যাই? তুই আমার কথা একদম বলবি না, তাহলে কিন্তু আমি খুব কাঁদবো দাদা, খুব কাঁদবো। তুই থানাতে আমার কেউ নেই দাদা, তোর মনে আছে দাদা আমার মা তো যেদিন মরে গেছিল সেদিন আমি খুব খুব কেঁদে দিলাম, আর কাঁদতে কাঁদতে আমি মায়ের কোলে ঘুমিয়ে পড়ে দিলাম। ঘুম থেকে উঠে দেখি
আমার মা আমার কাছে নেই। আমি মা মা বলে কত চিৎকার করে ডাকলাম, কত খুঁজলাম, কিন্তু মাকে কোথাও খুঁজে পেলাম না লে দাদা, কোথাও খুঁজে। সুন্দরী থেদে থেদে আমার কথা তোতা পাখিতে আমি দেখে দিঘাতে করে বললাম, ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন দে মা গেল তুমি। সবাই বলে হইয়া কাতে লুকিয়াতে খুদে না, ও তোতা পাখিলে ঠিকল খুলে উড়িয়ে দেব মাকে দুদিন আমার মাকে দুদিন ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন দে মা গেল তুলে। সবাই বলে ওই আকাতে লুকিয়াতে খুঁজে না, ও তোতা পাখিলে ঠিকল খুলে উড়িয়ে দেব মাকে দুদিন আমার মাকে দুদিন। কিন্তু আমি আপনাকে পাইয়ে দেব। হ্যাঁ, তার বিনিময়ে কি করতে হবে আপনাকে? তার বিনিময়ে কিন্তু আপনাকে কেসটা তুলে নিতে হবে। আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? আরে না না না, এটাকে আবার ঘুষ টুস বলছেন কি? লজ্জা দিচ্ছেন কেন? এটা তো একটা রফন নাকি? আপনি আমাদেরকে দেখবেন আর আমরা আপনাকে দেখব? না না মিস্টার চৌধুরী, ইন্সপেক্টর সৈকত সরকার তেমন পুলিশ অফিসার নয় যে কিনা আপনার দেওয়া লোভের টোপ গিলে তার সততা আর মানবতাকে আপনার পায়ের তলায় বন্ধক রাখবেন। নো নেভার। আমি আপনার এই বাড়ি সার্চ করবই। ও হ্যাঁ, যদি সন্দেহজনক কিছু পাই তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবই। তার আগে মৃত্যু তোমাকে অ্যারেস্ট করে নিয়ে একেবারে উপরে তুলে নেবে অফিসার। আপনি? আমি হলাম কেলো কার্তিক, কেলো করা আমার বাতে। দেখুন না স্যার, আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম না, আমার দাদা কিন্তু আপনাদের মতো অফিসারদের আদর আর আপ্যায়নের জন্য আগে থেকে বন্দোবস্ত করে রেখেছে। আদর আর আপ্যায়ন? ইয়েস। আপনি যদি আমাদের প্রস্তাবে রাজি না হন তাহলে কিন্তু এই মালটা দিয়ে আপনাকে আদর করা হবে না। যদি কিন্তু আপনি রাজি হয়ে যান তাহলে আপনাকে 5 লাখ টাকা দেব। 5 লাখ টাকা? এবার বলুন কোনটা চান, আদর না আপ্যায়ন? না মানে আমি? হ্যাঁ বলুন বলুন, কোনটা চাই বলুন। আমি আপ্যায়ন চাই। একটা কথা কি জানো দাদা, যে যত শালা নীতি আদর্শের বড়াই করুক না কেন, শালা মৃত্যুর কাছে সবাই তুচ্ছ। বন্ধু ওর দিকে একটু নজর রাখিস, টাকা খেয়ে মালটা না যাতে বেইমানি করে বসবে। করবে না
পড়বো না দাদা, পড়বো না। কারণ এই শালা সৈকত সরকারের মতো পুলিশ অফিসাররা কি জানো, ওরা শালা কুকুরের জাত। প্রথমে ওরা অবশ্য একটু পরের মুহূর্তে কি করে জানো, শালা যার কাছ থেকে ভাত পায় সারা জীবন তারই পায়ের নিচে বসে ল্যাজ এই অফিসার তো বস হলো, কিন্তু সাংবাদিক শাশ্বত সরকারকে সাহায্য করে কি করে? ওকে সাহায্য করার জন্য আমি কিন্তু অলরেডি ওর ফ্যামিলির মাঝে একটা বিভীষণ তৈরি করে ফেলেছি। তো কে সেই বিভীষণ? এই শালা পুলিশ অফিসার সৈকত সরকার। তুমি না জানলেও আমি কিন্তু জানি দাদা, এই পুলিশ অফিসার সৈকত সরকার হচ্ছে সাংবাদিক শাশ্বত সরকারের আপন ভাই। এই ভাইকে দিয়ে শালা শাশ্বত সরকারের সোনার সংসারটাকে আমি একেবারে টুকরো টুকরো করে ফেলবো। ওর মান সম্মানকে শালা পথের ধুলোয় টেনে আনবো, তারপর তার নীতি আদর্শের গায়ে কলঙ্কের কালি ছিটিয়ে দিয়ে আমি শালা একেবারে শেষ করে দেবো দাদা, একেবারে শেষ করে দেবো। সেই শেষ থেকে আবার আমি নতুন করে শুরু করতে যাই বস। তাই তো নতুন করে বাঁচতে নিরুপায়ে তোমার কাছে ছুটে এসেছি। আরে এসো এসো সাগরে দেশো, এতগুলো বছর তোমার দেখা নেই কেন? আরে একটু যোগাযোগ তো রাখতে পারতে। পারতাম, কিন্তু ইচ্ছে করে আমি যোগাযোগ রাখিনি। আসলেই 2 নম্বরী জীবনটাকে আমার বড্ড ঘেন্না লেগে গেছিল, তাই তো সৎভাবে বাঁচতে আমি তোমাদের কাছ থেকে দূরে পালিয়ে গেছিলাম। সে কি তাহলে আবার এখানে এসেছেন কেন? ও বুঝেছি। আসলে সৎভাবে জীবনযাপন করতে গিয়ে দেখলেন যে বুঝি অসৎ পথ ছাড়া সৎভাবে তো কোনো মতো ভালো করে সম্ভব নয় বেঁচে থাকা। ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো ভাই। একদিন এই অসৎ পথে চলাটাই তো আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তাই তো জীবনে শত্রুর অভাব হয়নি, তাই তো সেই সব শত্রুর হাত থেকে বাঁচতে আমি দূরে এক প্রত্যন্ত গ্রামে গিয়ে বসবাস করতে শুরু করেছিলাম। কিন্তু সেখানে কে বা কারা যেন আমাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে। দুবার আমাকে গুলি করে খুন করার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্য জন্য বেঁচে গেছে। তাই তো বেঁচে থাকার এক বুক আশা নিয়ে আবার আমি তোমার কাছে ছুটে এসেছি বস। তুমি আমাকে না বাঁচালেন, আমার একমাত্র বোনটা যে পথে বসবে। একমাত্র বোন? হ্যাঁ, আমার একমাত্র বিবাহযোগ্য বোনটাকে আমি বিশেষ কারণে বিয়ে দিতে পারছি না। তাই তো আমার স্থাবর অস্থাবর প্রায় 2 কোটি টাকার পুরো সম্পত্তিটাই বোনের নামে উইল করে দিয়েছি। 2 কোটি টাকা? আমার মনে হয় আমার কোনো গুপ্ত শত্রু সে উইলের কথা জেনে ফেলে আমাকে খুন করার চেষ্টা করছে। তারপর একদিন বোনটাকে কিডন্যাপ করে আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে। তুমি আমাকে বাঁচাও বস, তুমি আমাকে বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো। এতদিন পরে যখন তুমি আমার কাছে ছুটে এসেছো, তখন শুধু তোমাকেই বাঁচাবো না, সেই সঙ্গে রক্ষা করবো তোমার একমাত্র বোন আর 2 কোটি টাকার সম্পত্তি। বস তুমি আমাকে না বস নয়, আজ থেকে তুমি আমার বন্ধু। বস তুমি কি বলছো বস? আর এই নাও তোমার এই নতুন বন্ধুর উষ্ণ অভিনন্দন। এর শাস্তি তোকে। আরে তুমি কি করলে দাদা? যে তোমার কাছে বাঁচার আশা নিয়ে ছুটে এসেছিল তাকে কিনা তুমি শোন, এক ঢিলে 2 পাখি আমি শিকার করে নিলাম। মানে তার মানে শোন, এই রাস্কেলটা একদিন বেঈমানি করে আমার কাছ থেকে পালিয়ে গেছিল। আজ তার বদলা নিলাম, আর সেই সঙ্গে হাতের মুঠোয় আনতে চললাম ওর বোনের নামে উইল করা 2 কোটি টাকার সম্পত্তি। কিভাবে? ওর ওই বোনটার সঙ্গে আমি তোর বিয়ে দেবো, ব্যাস পুরো 2 কোটি টাকার সম্পত্তি আমাদের হয়ে যাবে। তুমি কি পাগল আছো নাকি? যাকে আমি চিনলাম না, জানলাম না, দেখলাম না, তাকে কিনা আমি সরাসরি বিয়ে করে নেব? আরে বাবা, দেখা দেখির কি আছে? আগে বিয়েটা করে সম্পত্তিটা হাত দিয়ে নে, তারপর না হয় এই কুন্তল আগে লাশটার ক্ষতি করে ফেলি। বুঝে গেছি, তোমার প্ল্যানটা আমি বুঝে নিয়েছি। চলো দাদা, আপাতত লাশটাকে আমরা নদীতে ভাসিয়ে দিই। আমি ভাবতে পারছি না আমি এখন কি করব। এদিকে আমার এনজিও সংস্থা আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করেছে। এই মুহূর্তে এই সংস্থা থেকে সরে গেলে সংস্থার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আর এদিকে দাদা বলিয়ে দিয়েছেন আমরা একটা চাকরি না হওয়া পর্যন্ত আমি স্বপ্নাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি ভাবতে পারছি না আমি এখন কি করব। এই যে বাবু, এতদিন তুমি কোথায় ছিলে বলো তো? সেই কবে থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছে।
আমি অবশ্যই এই কটা দিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। আসলে সারা বিশ্ব একটা মারাত্মক মারণ ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত। এদিকে লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারিয়ে খেতে পাচ্ছে না। আমরা অবশ্য সাধ্যমতো চেষ্টা করেছি ওদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। সে তো আমাদেরকেও অনেকে চাল ডাল কত কে দিয়েছে, সেখান থেকে 2 বস্তা চাল বেচেছে। কাল সেই চাল বিক্রি করে বাবা মদ কিনে এনেছে। ছি গঙ্গা ছি, এভাবে তোমাদের চালের অপচয় করা ঠিক হয়নি। ওই চালে তোমাদের প্রয়োজন না থাকতে পারে, ওই চালে তো অন্য কারোর পেট ভরবে। বাবু, হ্যাঁ আরেকটা কথা, এই করোনা ভাইরাস কিন্তু একটা মারাত্মক মারণ ভাইরাস। এক মানুষ থেকে খুব সহজেই বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আরে বাপ, তাহলে আমরা কি করব? প্রথমত একটা সামাজিক দূরত্ব মেনে চলবো। অন্তত সবার চাইতে 3 মিটার দূরত্বে থাকবে। বাইরে বেরোলেই মাস্ক পরে বেরোতে হবে এবং ঘন ঘন স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। মনে রেখো, নিজে সচেতন থাকলেই করোনা ভাইরাস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাবু মশাইরা, এই বাবুটার কথা শুনলেন তো? এই বাবুটা আপনাদেরকে যেমন যেমন বললো আপনারা কিন্তু ঠিক তেমন তেমন করবেন। অবশ্যই। তা হ্যাঁ গঙ্গা, তুমি আমার খোঁজ করছিলে কেন? আমার সাথে তোমার আবার কিসের দরকার? বারে, সেদিন তুমি আমাকে বলেছিলে না আমাকে লেখাপড়া শেখাবে, সেই জন্যই তো এই স্কুলের ছাত্রীদের মতো সাজু গুজু করে বই পত্র নিয়ে তোমার কাছে লেখাপড়া শিখতে এসেছি। সাবাস সাবাস গঙ্গা সাবাস, তোমার এই মনের পরিবর্তন দেখে না আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। আমার বিশ্বাস তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে। সে তো করবই। কন্যাশ্রীর পুরো টাকাটা পেলেই মদের ঠেকার উন্নতি। কি বললে? ও তুমি বুঝবে না, চলো তুমি আমাকে কলেজে ভর্তি করে দেবে, চলো। তুমি কলেজে যাবে? হ্যাঁ, সেই জন্যই তো বই পত্র একবারে সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখো এই দেখো এই দেখো, ধারাপাত, দ্বিতীয় ভাগ, সহজ পাঠ। এই বইগুলো নিয়ে তুমি কলেজে পড়তে যাবে? হ্যাঁ, ওই প্রাইমারি স্কুলে পড়ার সময় স্কুল থেকে এই বইগুলো দিয়েছিল, মাঝে মধ্যে পড়ি। এই কি পড়ে শুনবে? আচ্ছা বলো বলো। দাঁড়াও, তোমাকে আমি ধারাপাতের থেকে একটা পড়া পড়ে শোনাই। হ্যাঁ, এক অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে যা ভুলে গেছি। আমি বরং তোমাকে 1, 10, 11 থেকে পড়ে শোনাই। আচ্ছা বেশ বেশ বেশ, বলো বলো। 1, 10, 1, 11, 1, 10, 2 তে 11, 1, 10, 3 তে 11, 1, 10, 4 তে 11, 1, 10, 5 তে 11। কি পড়ছো তুমি? কি পড়ছো তুমি? ও, এই পড়াগুলো বুঝি তোমার ভালো লাগেনি? তাহলে তাহলে আমি বরং সহজ পাঠের থেকে একটা পড়া শোনাই। হ্যাঁ, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাবনে মদন। ले पौधे ये सब की भूल भाल बकছিস রে মা। আজকাল কুমার পাড়ার হাঁড়ি কড়াও নেই আর গরুর গাড়িও নেই, তার চেয়ে তুই বল সুড়ি পাড়ার টোটো গাড়ি, বোঝাই করা মদের হাঁড়ি, গাড়ি চালায় বংশী মাতাল, সঙ্গে যে যায় ভাগ্নে গোপাল। বন্ধ করো, বন্ধ করো তোমাদের এই রসিকতা। রবি ঠাকুরের ছড়া গানকে নিয়ে ব্যঙ্গ করা শুধুমাত্র অপরাধ নয়, এটা রবি ঠাকুরের প্রতি চরমতম অপমান। অপমান? তোমাদেরকে কি বলবো, আজকাল তো অনেক স্বনামধন্য উচ্চশিক্ষিত শিল্পীরা রবীন্দ্রনাথের গানকে রিসার্চ করার পরিবর্তে রিমিক্স করে আধুনিক করতে গিয়ে রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্যটাকে নষ্ট করে ফেলেছে। আগে আমরা গাইতাম উল্লাল্লা
আপনারাই বলুন তো আপনাদের কোন গানটা বেশি ভালো লাগে, আগের সেই মেড় মেড়ে নিরামিষ আইটেম পুরনো গানটা, নাকি হরেক রকম মশলাপাতি সহযোগে আমিষ আইটেম এই নতুন গানটা? কারো কারো কাছে তো নতুনটার কদর অনেক বেশি হতে পারে, কিন্তু আয়ু মাত্র কয়েকটা বছর। কারণ আদি রবীন্দ্রসঙ্গীতের কদর আগে যেমন ছিল চিরকাল তেমনই থাকবে। তুমি ঠিক বলেছো বাবু। এখনকার গানগুলো শুনলে না কেমন যেন দু হাত পা তুলে নাচতে ইচ্ছে করে, আর নাচতে নাচতে কখন যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি তার কোনো ঠিকই নেই। কিন্তু রবি ঠাকুরের গান শুনলে বুকের মধ্যে কি যেন একটা জেগে ওঠে, তখন নতুন উদ্যমে এগিয়ে চলার শপথ নিয়ে বলতে ইচ্ছে করে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে এসো গঙ্গা, লেখাপড়া